মাননীয় প্রধানমন্ত্রী। বিসমিল্লাহির রহমানির রহিম। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত সকলকে আমি আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। মাননীয় সভাপতি, আমার সহকর্মীবৃন্দ, সম্মানিত শিক্ষক মণ্ডলী, বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী, কর্মকর্তা কর্মচারীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি সত্যি আনন্দিত এখানে আসতে পেরে। আমার মনে আছে একটা ইনস্টিটিউট ছিল, আমি এখানে এসে দেখলাম বিশাল জায়গা এবং চমৎকার পরিবেশ। তখনই আমার মনে হলো যে এখানে যদি একটা বিশ্ববিদ্যালয় করে এবং গবেষণার উপর আরও গুরুত্ব দেয়, সেটা বাংলাদেশের বিশেষ করে কৃষি খাতে বিশেষ অবদান রাখবে। কারণ বাংলাদেশে একটা মাত্র কৃষি বিশ্ববিদ্যালয় আমাদের ছিল, সেটা হচ্ছে ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়। অথচ আমাদের অর্থনীতি মূল চালিকা শক্তি হচ্ছে কৃষি, আমাদের অর্থনীতি হচ্ছে কৃষি নির্ভর। সেই সাথে সাথে আমার যে বিশাল জনসংখ্যা, এই জনসংখ্যার খাদ্যের নিরাপত্তা দেওয়া এটা একান্তভাবে অপরিহার্য। আর খাদ্য চাহিদা বিশ্বে এটা বৃদ্ধি পেতেই থাকবে। কাজে সেই সাথে সাথে আমাদেরকেও এই খাদ্য চাহিদা পূরণ করে খাদ্য যাতে নিরাপত্তা নিশ্চিত হয় সেদিকে বিশেষ দৃষ্টি দিতে হবে। খাদ্য নিরাপত্তার সাথে সাথে যেটা জড়িত সেটা হচ্ছে পুষ্টি। খাদ্য পুষ্টি সকল শ্রেণী মানুষ, সকলে, বিশেষ করে শিশুদের, এটাও আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা যে কারণে গবেষণার উপর সবথেকে গুরুত্ব দিয়েছি, আপনারা জানেন যে 96 সালে যখন আমি সরকার গঠন করি, আপনারা জানেন যে 75-এর জাতির পিতাকে নির্মমভাবে হত্যার পর 21 বছর আওয়ামী লীগ সরকার গঠন করতে পারে নাই। 21 বছর পরে আমরা সরকার গঠন করলাম। তখন আমরা এসে দেখলাম যে গবেষণার খাতে কোনো অর্থই বরাদ্দ ছিল না। অথচ গবেষণা ছাড়া কোনো ক্ষেত্রে কিন্তু কোনো দেশ অগ্রগতি লাভ করতে পারে না, এটা হচ্ছে বাস্তবতা। আমরা তৎক্ষণি 12 কোটি টাকা থোক বরাদ্দ দিয়ে দিলাম, যাতে করে বিভিন্ন ক্ষেত্রে আমাদের গবেষণার কাজ শুরু হয় এবং পরবর্তীতে সেটা আমরা প্রয়োজন এবং চাহিদা মোতাবেক বৃদ্ধি করেছি, সেটা আপনারা জানেন। কাজে আমরা সেই সময় আমাদের চিন্তা ছিল যে আমাদের আরও কৃষি বিশ্ববিদ্যালয় দরকার। সেটা মাথায় রেখেই আমরা এই ইনস্টিটিউটকে আমরা বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করলাম। এবং আমি আন্তরিক ধন্যবাদ জানাই যে আকাঙ্ক্ষা নিয়ে এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল। সত্যি কথা বলতে কি, বাংলাদেশের মানুষের খাদ্য চাহিদা পূরণ থেকে শুরু করে, পুষ্টি চাহিদা পূরণ থেকে শুরু করে সর্বক্ষেত্রে এই বিশ্ববিদ্যালয় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছেন। এবং আমি সেজন্য আপনাদেরকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। যখন গবেষণা করে কিছু উদ্ভাবন করা হয়, আর যেটা মানে অতিরিক্ত খাদ্য চাহিদা পূরণের জন্য, বিশেষ করে হাইব্রিড, আমি ধান বলি, তরিতরকারি বলি, সবজি বলি, ফলমূল বলি, বা মৎস্য বা প্রাণী সম্পদ যাই আমরা বলি না কেন, যখন এটা একটু হাইব্রিড হয়ে যায়, স্বাভাবিকভাবে যেটা মানে আমাদের অরিজিনাল যেটা থাকে তার থেকে একটু তো স্বাদের রদবদল হবেই। তো আমাদের মাননীয় অর্থমন্ত্রী এই স্বাদের রদবদলটা কেন হলো এই ব্যাপারে তিনি বেশ চিন্তিত। তবে আমি মনে করি যে আসলে মানুষের খাদ্য অভ্যাসটা এটা নির্ভর করে, কারণ আপনি কোন ধরনের খাদ্য গ্রহণ করছেন খেতে খেতেই কিন্তু অভ্যাস হয়ে যায়। তবে একটা বিষয় নিশ্চয়ই উনি বলবেন, যেমন উনি পেয়ারার স্বাদের কথা বলেছেন। তো পেয়ারা আমরা যদি একেবারে দেশি আসল পেয়ারাটা খাই, তার দানাগুলি যেমন শক্ত, বৃদ্ধ বয়সে খেতে গেলে দাঁতে লাগে। এই বিষয়টা ওর সঙ্গে কথা হচ্ছিল, তো বললাম যে এখন তো দানাগুলি আস্তে আস্তে কমে যাচ্ছে, মাংস পরিমাণটা বৃদ্ধি পাচ্ছে, কাজে আপনি দানাটা বাদ দিয়ে খেতে পারবেন, সেই সুযোগটা আপনি পাচ্ছেন। আগে তো দানার পরিমাণটাই বেশি ছিল, মাংসটা কম ছিল। আমি মনে করি
এইসব ক্ষেত্রে একটু কম্প্রোমাইজ করতেই হয় এবং অভ্যাসটা হয়েই যায়। যাও, শুধু আমি পেয়ারা নিয়ে বলছি না, তাছাড়া অন্যান্য ফল বা আমাদের সবজি এখন বাংলাদেশে সত্য কথা বলতে কি আগে যেমন এক একটা সিজন আসতো, কারণ বাংলাদেশ হচ্ছে 6 ঋতুর দেশ। 2 মাস পরপর আমাদের ঋতু যেমন পরিবর্তন হয়, ফল ফলারি তরি তরকারি শাক সবজি সব কিছুই কিন্তু একটা পরিবর্তন আসে এবং ওই এক একটা সিজনে কিন্তু আমাদের আগে এক একটা আসতো। বর্তমানে এই গবেষণার ফলে আজকে যেটা দেখা যাচ্ছে যে 12 মাসই সব ধরনের তরি তরকারি পাওয়া যাচ্ছে। 12 মাস সব কিছু মানে ফল ফলালিও অনেকটা 12 মাসই হয়ে আসছে। কাজে এটা মানে একদিকে যেমন বিশ্ব ছোট হয়ে যাচ্ছে, যোগাযোগ বাড়ছে, আমদানি রপ্তানি বাড়ছে, আবার অপরদিকে নিজের দেশের উৎপাদনেও বৈচিত্র্য এসেছে এবং গবেষণার মধ্য দিয়েই কিন্তু এই বৈচিত্র্য আনা হয়েছে। যার ফলে আমি সত্যি কথা বলতে কি আমাদের যারা গবেষক, বিশেষ করে কৃষি খাতে যারা গবেষণা করে যাচ্ছেন, আমি বলবো যে তাদের মতো সাফল্য বিশ্বের আর কেউ দেখাতে পারেন না। প্রয়োজন হয় একটু সুযোগ সৃষ্টি করে দেওয়ার জন্য এবং বাংলাদেশ আওয়ামী লীগ যখনই ক্ষমতায় আসে তখনই কিন্তু এই ক্ষেত্রে মানে আমি বলবো একেবারে উদার মন নিয়ে আমরা সহযোগিতা করি এবং সাহায্য করি, আর তার ফলাফলটাও আমরা পাই। ফলাফলটা আমরা এই জন্য পাচ্ছি যে আমাকে আজকে বাংলাদেশের জনসংখ্যা 16 কোটি, এর মাঝে ধরেন 90 লক্ষের মতো বিদেশে থাকে, কিন্তু বাকি মানুষ তো বাংলাদেশেই বসবাস করে। এই বিশাল জনগোষ্ঠীর খাদ্য চাহিদা আমাদের পূরণ করতে হবে। পাশাপাশি আমরা বিশ্ব যেমন এগিয়ে যাচ্ছে, সভ্যতা দ্রুত গতি পাচ্ছে। অনেক সময় বলা হয় যে সভ্যতা বা নগরায়ন বনকে ধ্বংস করে দিচ্ছে, বন খেয়ে ফেলছে। পাশাপাশি কৃষি জমিও ধীরে ধীরে সীমিত হয়ে যাচ্ছে বা কমে যাচ্ছে। এটা যেমন সত্য, আবার এটাও সত্য যে বাংলাদেশে এত নদী, বিশাল বিশাল আমাদের নদী, নদীর যে প্রস্থ যদি আমরা দেখি, এত প্রস্থের নদী আমাদের প্রয়োজন নাই, বরং নদীর নাব্যতা ফিরিয়ে আনতে গেলে নদী ড্রেজিং করে আমরা 2 পারে কিন্তু প্রচুর জায়গা এবং ভূমি উত্তোলন করি। সেই ভূমিতে আমরা যেমন কৃষিকাজ, শিল্পায়ন থেকে শুরু করে অনেক কাজে আমরা ব্যবহার করতে পারি। ইতিমধ্যে কিছু কিছু ক্ষেত্রে আমরা করেছি এবং তার সুফলও বাংলাদেশ পাচ্ছে, আমরা পেয়েছি। ঠিক সেভাবে আমরা কিন্তু আমাদের চাষোপযোগী ভূমির পরিমাণও বাড়াতে পারি। বিভিন্ন এলাকায় যেমন চর পড়ছে বা ডুবো চরগুলি, সেগুলি আস্তে আস্তে বৃক্ষরোপণের মাধ্যমে বা অন্যান্যভাবে সেগুলি যদি আমরা মানে ভালোভাবে জাগিয়ে তুলতে পারি, সেগুলো আমাদের কাজে লাগবে। যেমন বঙ্গবন্ধু করে গিয়েছেন ওই চর কুকরি মুকরি নিঝুম দ্বীপ সহ বিভিন্ন দ্বীপ, আজকে যে আপনারা বনায়ন দেখেন বা সেখানে যে মানুষ বসবাস করে, এটা কিন্তু বঙ্গবন্ধুর উদ্যোগ ছিল, তিনি এটা করে গিয়েছিলেন। সেভাবে আমরা আমাদের এই চাহিদাগুলো কিন্তু পূরণ করতে পারি, পূরণের আমাদের যথেষ্ট সুযোগ রয়েছে। আমি 96 সালে যখন আমরা সরকারে আসি, তখন আমরা এসে পেলাম 40 লক্ষ মেট্রিক টন খাদ্য ঘাটতি ছিল। 40 লক্ষ মেট্রিক টন খাদ্য ঘাটতি। খাদ্য উৎপাদন হতো 1,90,00,000 মেট্রিক টন, যা আমাদের চাহিদার তুলনায় অত্যন্ত কম ছিল। আমরা বিশেষ উদ্যোগ নিলাম, যারা বর্গা চাষি তাদেরকে আমরা বিনা জামানতে কৃষি ব্যাংকের মাধ্যমে ঋণ দেওয়া শুরু করলাম। পাশাপাশি কৃষি উপকরণ থেকে শুরু করে সর্বক্ষেত্রে আমরা কৃষি সহায়তা দিতে শুরু করলাম। এখানে আমি বলবো যে আপনারা জানেন যে ওয়ার্ল্ড ব্যাংক সহ বিভিন্ন সংস্থার যথেষ্ট আপত্তি ছিল, কিন্তু সেই আপত্তিগুলি আমরা ধর্তব্যে নেই নাই। কারণ আমার কথা ছিল যে এটা আমার ভর্তুকি না, এটা আমার বিনিয়োগ। কেউ যদি আমাদের সহযোগিতা না করে, আমরা নিজস্ব অর্থায়নে আমার কৃষকদের এই সহায়তাটা দেব। কারণ আমরা জানি বিশ্বের উন্নত দেশগুলি যেমন আমেরিকা থেকে ইউরোপিয়ান দেশ, সবাই কিন্তু এই কৃষি খাতে তারা প্রাইস সাপোর্ট দেয়। তারা শব্দটা ভর্তুকি বলে না, বলে প্রাইস সাপোর্ট। কাজে আমরা আমাদের মানে আমি আমাদের কৃষিমন্ত্রী অর্থমন্ত্রী তাদেরকে তখনই বলছিলাম যে আমরা আমাদের কথাটা একটু পাল্টে ফেলি। আমরা কেন ভর্তুকি বলবো, আমরা বলবো আমরা সহায়তা দিচ্ছি। এবং ইতিমধ্যে আপনারা জানেন যে আমাদের কৃষকরা 10 টাকা দিয়ে ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারে।
তাদের আমরা কৃষি সহায়তা দিচ্ছি এবং তার জন্য বিশেষ কার্ড করে দিচ্ছি, যে কার্ডের মাধ্যমে সে যে টাকাটা পাবে সরাসরি তার অ্যাকাউন্টে জমা হবে এবং সেইভাবেই তাকে সব ধরনের কৃষি উপকরণের সহায়তা আমরা দিয়ে যাচ্ছি। একদিকে যেমন আমরা গবেষণার জন্য ব্যবস্থা নিচ্ছি, অপরদিকে কৃষকদেরও সহায়তা দিচ্ছি, কারণ মাঠে তো তারাই কাজ করে, তারাই তো আসল ফসলটা দেবে, তাদের সহযোগিতাটা বেশি প্রয়োজন। আমরা যে সমস্ত উদ্যোগ নিয়েছিলাম তার উপর আপনারা জানেন যে 96 সালে সরকার গঠন করার পরপরই সেখানে এশিয়ায় অর্থনৈতিক মন্দা শুরু হলো, পাশাপাশি ঘূর্ণিঝড়, বন্যা, বোধহয় স্মরণকালের সবথেকে দীর্ঘতম বন্যা হয়েছিল 98 সালে। তার সত্ত্বেও আমরা আমাদের গৃহীত পদক্ষেপের ফলে এবং আমাদের বিভিন্ন গবেষণা আমরা তখন শুরু করি, যেমন লবণাক্ত সহিষ্ণু ধানের গবেষণা আমরা সেই সময় কিন্তু শুরু করেছিলাম, কারণ দক্ষিণ অঞ্চলে আমরা আমাদের ফসল উৎপাদন, বিশেষ করে ধান উৎপাদনটা দক্ষিণ অঞ্চলে আমরা বেশি নিয়ে যেতে চাই, কারণ এক সময় বরিশাল বিভাগ তো বাংলাদেশের শস্য ভাণ্ডার ছিল, আবার সেই জায়গাটায় আমরা অল্প খরচে যাতে উৎপাদন করতে পারি সেই সুযোগটা আমাদের রয়েছে। সেভাবে আমরা কিছু চিন্তাভাবনা থেকে এই গবেষণা শুরু করলাম। হাইব্রিড ধান গবেষণা করে বাংলাদেশ সাফল্য অর্জন করলো। এখন যেমন জলমগ্ন ধান উৎপাদন এবং আমাদের খরা সহিষ্ণু ধান উৎপাদনেও এই গবেষণায় যথেষ্ট আমরা সাফল্য অর্জন করেছি। কাজে আমরা আমাদের গৃহীত পদক্ষেপের ফলে 96 সাল থেকে 2001 এই 5 বছর মেয়াদে আমরা আমাদের খাদ্য উৎপাদন তখন 2,69,00,000 মেট্রিক টনে উন্নীত করলাম। কাজে আমরা যখন এই পরিমাণ খাদ্য উৎপাদন রেখে গেছি এবং 2001 সালে 5 বছর শেষ করলাম যখন, তখনও আমাদের 26 লক্ষ মেট্রিক টন খাদ্য উদ্বৃত্ত ছিল। 26 লক্ষ মেট্রিক টন খাদ্য উদ্বৃত্ত আমরা রেখে যাই। সেই সময়ের একটা গল্প বলি, পার্লামেন্টে একবার যখন এই কথা হচ্ছে, আমরা এই বক্তব্য দিচ্ছি, বিএনপির পক্ষ থেকে বিএনপির সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমান বলে উঠলেন যে বাংলাদেশে খাদ্য ঘাটতি থাকা ভালো, কেন? সাহায্য পাওয়া যায়। বিএনপির নেত্রী, তিনি ছিলেন লিডার অফ দ্য অপোজিশন, তিনিও তার বক্তৃতায় খুব নিন্দা জানালেন আমাদেরকে, মানে তিনি এটা মোটেই সমর্থন করলেন না যে বাংলাদেশ কেন খাদ্য সম্পূর্ণ হবে, তাহলে তো বিদেশি সাহায্য বন্ধ হয়ে যাবে। আমি তার উত্তরে দাঁড়িয়ে কথাটাই বলেছিলাম যে তার মানে বিএনপির নীতি হলো বাংলাদেশে থাকবে আর বিদেশে হাত পেতে পেতে ভিক্ষা করে খাবে। আমি একথা বলেছিলাম যে আপনারা কি সেই ওই যে ফকিরদের সর্দার থাকে, আপনারা জানেন যে রাস্তার পাশে নুলা করে বসিয়ে রাখে আর তাদের দেখিয়ে দেখিয়ে সেখান থেকে ভিক্ষা নিয়ে তারপর ওর অংশটা খায়। তা আমি সোজা বলে দিয়েছিলাম যে আপনারা কি ভিক্ষুকের সর্দার নাকি? বাংলাদেশের মানুষকে হাড্ডি সার, কঙ্কাল সার রাখবেন আর তাদেরকে দেখিয়ে দেখিয়ে বিদেশ থেকে ভিক্ষা এনে আপনাদের উদরপূর্তি করবেন। আপনারা তো বেশ নাদুসুন্দর হচ্ছেন এবং রাতারাতি আঙ্গুল ফুলে কলা গাছ হচ্ছে, আর আমার দেশের মানুষের কি অবস্থা হচ্ছে। আমাদের নীতিটা একটু ভিন্ন, আমরা দেশের মানুষের কল্যাণের জন্য রাজনীতি করি, দেশের মানুষ খেয়ে পরে সুখে থাকবে সেটা আমরা চাই, প্রত্যেকটা মানুষের খাদ্য নিরাপত্তা আমরা নিশ্চিত করতে চাই, প্রত্যেকটা মানুষের জীবন মান উন্নত হোক সেটাই আমরা করতে চাই এবং সেই নীতি নিয়েই কিন্তু আমরা কাজ করি এবং জাতির পিতা আমাদের সেই পথে দেখিয়ে দিয়ে গেছেন এবং সেই জন্যই এদেশের স্বাধীনতা তো তেলা মাথায় তেল দেওয়ার জন্য না, বা যারা বেশ খেয়ে পরে আরও বেশি মানে নাদুস নুদুস হচ্ছে তাদের আরও বেশি করার জন্য না। এদেশে হাড্ডিসাল কঙ্কালসার মানুষগুলি তাদের সার্বিক উন্নয়নের জন্য, ওই একেবারে গ্রামের পড়ে থাকা মানুষগুলি তাদের জীবনমান উন্নত করা, এটাই আমাদের নীতি, এটাই আমাদের লক্ষ্য। কাজে আমরা সেইভাবেই আমাদের কার্যক্রম শুরু করি এবং 2008 সালের নির্বাচনে জয়ী হয়ে যখন সরকার গঠন করলাম 2009 সালে, তখন এসে আমরা পেলাম যে সেই খাদ্য উৎপাদন আমরা যতটুকু রেখে গিয়েছিলাম তার থেকে খুব বেশি আর বৃদ্ধি পায় নাই। মাত্র মানে যেখানে আমরা 2,69,00,000 মেট্রিক টন রেখে গিয়েছিলাম, আমরা 2009 অর্থাৎ 7 বছর পরে এসে পেলাম 2,78,00,000 মেট্রিক টন, অর্থাৎ বিএনপির 5 বছর, তত্ত্বাবধানের 2 বছর। তবে
এই দিকে কোনো দৃষ্টি দেয়নি। মানুষের চাহিদা বেড়েছে, জনসংখ্যা বেড়েছে। কাজে আবার 2009 থেকে আমরা উদ্যোগ নিলাম যে কিভাবে আমাদের খাদ্য উৎপাদন আরও বৃদ্ধি করা যায়, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা যায়। আর সেই সাথে সাথে আমরা শুধু বা ধান বা দানাদার সেটা না, সাথে সাথে অন্যান্য ক্ষেত্রগুলিতেও আরও উন্নত যাতে হয় সেই ব্যবস্থা আমরা নিয়েছি, যার ফলে আজকে আমাদের 2009 থেকে 2014 যে সময়টা আমরা 5 বছর পূর্ণ করলাম, আমাদের খাদ্য উৎপাদন আমরা 3,83,43,000 মেট্রিক টনে উন্নীত করতে সক্ষম হয়েছি। এই যে অল্প সময়ে আমরা খাদ্য উৎপাদন বাড়াতে পেরেছি, আমি মনে করি আমাদের কৃষি বিষয়ক গবেষকদের এখানে বিরাট অবদান রয়েছে, এবং সেই সাথে সাথে আমার মাঠ পর্যায়ে কৃষক তাদের অবদান রয়েছে, এবং তাদেরকে আমরা সব রকম সহায়তা দিচ্ছি। আপনারা জানেন যে এই কৃষকরা একসময় সার চাইতে গিয়ে বিএনপি সরকারের হাতে গুলি খেয়ে তাদের মৃত্যুবরণ করতে হয়েছিল, সারের জন্য তাদের আন্দোলন করতে হয়েছিল। আল্লাহর রহমতে আওয়ামী লীগ সরকার আসার পর কোনো কৃষককে ওই সার চাইতে হয় নাই, সার কৃষকের পিছনে পিছনে গেছে, কৃষকের হাতে পৌঁছে গেছে, এবং সারের সাথে সাথে অন্যান্য উপকরণগুলিও আমরা সময় মতো পৌঁছে দিচ্ছি, নগদ অর্থ পর্যন্ত আমরা দিচ্ছি। কাজে সেভাবে আমরা সহযোগিতা করছি। সেই সাথে মৎস্য গবেষণা বা অন্যান্য আমিষ জাতীয় গবেষণা, সে গবেষণা আমরা যথেষ্ট সাফল্য অর্জন করেছি। কারণ মাছে ভাতে বাঙালি, আমি এসে দেখলাম শুধু ওই তেলাপিয়া আর ওই কার্প মাছ নিয়েই শুধু গবেষণা হচ্ছে, আর কোনো মাছ নিয়ে গবেষণা হয়। এটা 96 সালের কথা। তখনই আমি আমাদের যেমন ঢাকা বিশ্ববিদ্যালয় বা অন্যান্য বিশ্ববিদ্যালয়, সেখানে আমি বললাম যে আপনারা অন্যান্য আমাদের দেশি মাছগুলিও গবেষণা করেন না কেন, ওগুলি তো আরও দ্রুত আমরা রেজাল্ট পাবো এবং আমার চাহিদাটা পূরণ করা সহজ হবে। সত্যি আজকে মৎস্য উৎপাদন, সেটাও প্রায় 45 লক্ষ মেট্রিক টন মৎস্য এখন আমাদের উৎপাদন হচ্ছে। কাজে আমরা এগুলি প্রক্রিয়াজাত করে বিদেশেও আমরা রপ্তানি করব, সেই সুযোগটাও আমাদের রয়েছে। আমরা চিংড়ি গবেষণা কেন্দ্র করেছি, অন্যান্য মৎস্য গবেষণার ক্ষেত্রটাও আমরা উন্মুক্ত করেছি। সেইভাবে আমরা বিভিন্ন পদক্ষেপ নিয়েছি বলেই আজকে আমাদের যথেষ্ট খাদ্য চাহিদা শুধু পূরণ না, খাদ্যে আমরা উদ্বৃত্ত আজকে বাংলাদেশ, এটুকু অন্তত আমরা গর্ব করে বলতে পারি। আমরা চাই যে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, বাংলাদেশ এগিয়ে যাক। শুধু এই কৃষি বিশ্ববিদ্যালয় না, আপনারা জানেন এরপর আরও একটি কৃষি বিশ্ববিদ্যালয় আমরা করেছি, সেই বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়। সেই সাথে সাথে বিজ্ঞান প্রযুক্তি শিক্ষাকে আমরা গুরুত্ব দিয়েছি, এবং 96 সালে আমরা 12টি বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করি। তার মধ্যে 2টি বিশ্ববিদ্যালয়কে আমি নির্দেশ দিয়েছিলাম যে বিশেষ করে এটা কৃষির উপর গবেষণা করবে। একটা হচ্ছে দিনাজপুরে হাজী দানেশ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং পটুয়াখালী কৃষি কলেজকে বিশ্ববিদ্যালয় করে বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এই দুটোকে আমরা কৃষি গবেষণার উপর গুরুত্ব দিয়েছি। যদিও পরবর্তীতে আরও, এবং এখনও আমার কাছে কেউ বিশ্ববিদ্যালয় করার প্রস্তাব নিয়ে আসলে আমি এক এক জেলায় তাদেরকে নির্দিষ্ট করে দিই। যেমন চাঁপাইনবাবগঞ্জে একটা প্রাইভেট বিশ্ববিদ্যালয়, সেটা কৃষি বিশ্ববিদ্যালয়, এটা আমারই নির্দেশে তারা করেছেন, এটা প্রাইভেট বিশ্ববিদ্যালয় সেখানে হয়েছে। আমাদের তার তো মান্নানের এর সঙ্গে জড়িত আছে, মানে ওই এক্সিম ব্যাংক তারা করতে চেয়েছিল, আমি বলছি করতে পারবো। তো ওখানে কৃষিবিদরা আছে, কৃষির কথা কেন বলবে না, কাজে আমরা সেখানে পাঠিয়ে দিলাম যে এটা চাঁপাইনবাবগঞ্জ একটা কৃষি বিশ্ববিদ্যালয় দরকার। অর্থাৎ প্রতিটি অঞ্চল ভিত্তিক এবং জেলা ভিত্তিক বিশ্ববিদ্যালয় গড়ে উঠুক, যেখানে কৃষি গবেষণাকে আমরা সব থেকে গুরুত্ব দিচ্ছি। আমি জাপানকে ধন্যবাদ জানাই, কারণ জাপান এই মানে ইপসিটা গঠন করার ক্ষেত্রে জাপানের যথেষ্ট অবদান ছিল, পাশাপাশি এখনও তারা সেই সহযোগিতাটা দিয়ে যাচ্ছে। আমাদের অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে জাপান কিন্তু আমাদের কাছে একটা দৃষ্টান্ত। এটা কিন্তু বঙ্গবন্ধু সবসময় বলতেন, কারণ জাপান একটা কৃষি প্রধান দেশ, কিন্তু সেই কৃষি প্রধান দেশ থেকেই তারা ধীরে ধীরে শিল্প প্রধানে উঠে এসেছে। কিন্তু সাথে সাথে তাদের মানে কৃষি গবেষণা এবং কৃষিকাজ এটা কিন্তু থেমে নাই। কারণ আমি যখন প্রথম জাপান সফরে সরকারিভাবে যাই 96 সালে যখন সরকারি ছিলাম, আমি নিজে জাপানের ধান ক্ষেত দেখতে গিয়েছিলাম
এত চমৎকার পরিচ্ছন্ন, মানে আমি ঘরে বসে আলের মধ্যে বসে আমি দেখলাম যে তারা কত সুন্দরভাবে করে এবং তারা আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করছে। আমরাও কিন্তু ধীরে ধীরে এখন কৃষিক্ষেত্রে এই আধুনিক যন্ত্রপাতি ব্যবহার শুরু করেছি। কাজে আমি বলবো বিশ্ববিদ্যালয়কে যে একটা কথা মনে রাখবেন, আমরা শিক্ষার উপর গুরুত্ব দিচ্ছি, মানুষ কিন্তু শিক্ষা গ্রহণ করছে। একবার শিক্ষা গ্রহণ করে যখন আমাদের কৃষকের ছেলে প্যান্ট শার্ট পরে আবার ওই প্যান্ট খুলে গামছা পরে সে আর খেতে নামতে চায় না। কাজেই সেই ক্ষেত্রে আমার একটা অনুরোধ থাকবে যে যতগুলি আমাদের কৃষি বিশ্ববিদ্যালয় আছে বা বিশ্ববিদ্যালয় স্কুল, সব ক্ষেত্রে আমাদের ছেলে মেয়েদের ছোটোবেলা থেকে তাদেরকে এই শিক্ষাটা দিতে হবে যে না, তাকেও খেতে যেতে হবে, কিছু মানে ফসল কিভাবে তৈরি হয় সেটা তাদের শিক্ষা দেওয়া এবং সেই সাথে সাথে তাদের একটা অভ্যাস গড়ে তোলা, এটারও কিন্তু প্রয়োজন আছে। এখানে মাননীয় শিক্ষামন্ত্রী এখানে আছেন, আর কৃষি বিশ্ববিদ্যালয় কৃষি বিজ্ঞানীরা এখানে আছেন। কাজে আমি সবার কাছে এই সহযোগিতা চাই যে কিভাবে আমাদের ছেলে মেয়েদেরকে এই কৃষিকাজ থেকে যেন বিমুখ না হয়, তাদেরকে এই দিকে নিয়ে আসা। পাশাপাশি এখন তো যান্ত্রিকীকরণ হয়ে যাচ্ছে, একেবারে মানে বীজ ছড়ানো বা চারা লাগানো, ধান কাটা বা সেগুলি ফসল উৎপাদন করা, মানে গাছের থেকে তরি তরকারি বা ফসলটা আলাদা করা, সবই তো মেশিনের মাধ্যমে হয়। এখন তো এটা কোনো বিষয়ই না, সেটা করতে পারে। কিন্তু তারপরে আমি বলবো আমাদের শিক্ষাক্ষেত্রে এই কৃষি সম্পর্কে শিক্ষাটাকে আরও গুরুত্ব দেওয়া উচিত একেবারে ছোটোবেলা থেকে। নইলে ওই যে কথা আছে না যে ধান গাছের কীভাবে তক্তা হয় কিনা, ফার্নিচার হয় কিনা, কখনো সেই প্রশ্নই করে বসবে, সেই প্রশ্নই আসবে। এটা ঠিকই, অনেকেই করবে এটা। কারণ শহরে এখন তো সব ফ্ল্যাট বাড়িতে বাস করতে করতে বাচ্চা কাচ্চাগুলি এখন তো সেই ফার্মের মুরগির মতনই লালিত পালিত হচ্ছে। আর যারা এই ফ্ল্যাট বানান তারা ওই যে বাচ্চাদের যে একটু খেলাধুলোর জায়গা রাখতে হবে, 1 ইঞ্চি জায়গাও ছাড়তে চান না, কারণ ওই 1 ইঞ্চি জায়গায় একটু গাঁথনি তুলতে পারলেই পয়সাটা বড় হয়ে গেছে। যে জন্য আমি যখনই এসছি ক্ষমতা সবসময় এই কথা বলছি যে যেটাই বানান না কেন, একটা হচ্ছে কোনো একটা এলাকা ডেভেলপ করলে সেখানে একটা জলাধার থাকতে হবে। পাশাপাশি যখনই আপনারা বাসস্থান বানান, যাই বানান, সেখানে অন্তত পক্ষে শিশুদের বিনোদন, বৃদ্ধদের বসার বা একটু হাঁটার জায়গা বা বিনোদনের জায়গা, এই জায়গাগুলি রাখতে হবে, সেইভাবেই করা দরকার। যাই হোক, আমি এটুকুই বলবো যে আজকে আমরা কৃষিতে অনেক দূর এগিয়ে যাচ্ছি, কাজে আমাদের এই ক্ষেত্রে আরও বেশি গবেষণা দরকার এবং সেই গবেষণার উপর গুরুত্ব আমাদের দিতে হবে এবং গবেষকরাও যাতে গবেষণা নিরবিচ্ছিন্নভাবে করতে পারেন তার জন্য কিভাবে সহযোগিতা করা যায়। আপনারা জানেন যে এ ব্যাপারে আমাদের সরকার যথেষ্ট সচেতন, আমরা এ ব্যাপারে যথেষ্ট ব্যবস্থা নিচ্ছি। বঙ্গবন্ধুই প্রথম আপনারা জানেন যে কৃষিবিদদের সরকারি চাকরিতে মর্যাদা দিয়ে গিয়েছিলেন, কারণ তিনি এদেশকে গুরুত্ব দিতেন। তিনি জানতেন যে আমাদের জন্য এটা একান্তভাবে অপরিহার্য। কাজেই আমরা এদিকে বিশেষভাবে নজর দিচ্ছি। তাছাড়া আপনারা জানেন যে পার্বত্য চট্টগ্রামে শান্তি চুক্তি করার পর আমরা যখন 96-তে সরকার আসি, 2রা ডিসেম্বর 1997 সালে পার্বত্য চট্টগ্রাম আমরা শান্তি চুক্তি করেছি। আছে এই পাহাড়ি অঞ্চল, এখানেও কিন্তু যথেষ্ট সম্ভাবনা, এখানে ফল মূল তরি তরকারি থেকে শুরু করে নানা ধরনের ফসল তৈরি হওয়ার সম্ভাবনা আছে এবং সেটা হচ্ছে। এই বিষয়গুলির দিকে আরও নজর দেওয়া, যে ওখানে ওই পরিবেশে আরও কত ধরনের কী ফসল হতে পারে সেই বিষয়টার দিকে আমাদের নজর দেওয়া প্রয়োজন। এবং আমাদের টুঙ্গিপাড়া গোপালগঞ্জ ওই এলাকা আপনি জানেন যে পানির জায়গা এবং প্রায় অধিকাংশ সময় পানিতে ডুবেই থাকতো। কাজে আমাদের ওখানে কিন্তু একটা জিনিস ছিল, সেটা হচ্ছে ভাসমান সবজি ক্ষেত, অর্থাৎ কচুরি পানাগুলিকে একবার এক জায়গায় নিয়ে এসে বাঁশ দিয়ে টাইট করে বেঁধে তার উপর সবজি চাষ করা, আমাদের দেশীয় ভাষায় বলি ধাপে সবজি করা। এটা আমাদের কৃষিমন্ত্রীকেও আমি নিয়ে দেখিয়েছি এবং বর্তমানে আমরা কিন্তু অনেক জায়গায় এই ভাসমান সবজি করার উদ্যোগও নেওয়া হয়েছে। এটাও আমাদের দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আমাদের যেহেতু সীমিত জায়গা, সীমিত জমি, কাজে যতভাবে আমরা মানে আমাদের ফসল উৎপাদন করতে পারি সেদিকে আমাদের বিশেষভাবে দৃষ্টি দিতে হবে। একটি বাড়ি একটি খামার প্রকল্প যেটা আমরা শুরু করেছি, সেটাও কিন্তু ওই দৃষ্টিভঙ্গি থেকে যে আমাদের 1 ইঞ্চি জমি যেন অনাবাদি না থাকে, অনাবাদি জমিগুলি চাষবাস করা এবং প্রত্যেকের বাড়ি ঘরের আনাচে কানাচে যে ডোবা খানা
যেটুকু জমি আছে সেখানেও আমরা কিন্তু উৎপাদনমুখী করতে পারি। কারণ জাতির পিতা একটা কথা বলতেন যে বাংলাদেশের মাটি হচ্ছে সোনা। এই মাটিতে একটা ফসল, যে কোনো একটা বীজ ফেললে গাছ হয়, গাছ ফেললে ফল হয়। সেই দেশের মানুষ তো না খেয়ে কষ্ট পাওয়ার কথা না। কাজে এই কথাটা আমি, ওনার এই মূল্যবান কথাটা সবসময় মনে রাখি এবং কথাটাও সত্য। আজকে আপনারা দেখেন যে সব কিছুই বাংলাদেশে তৈরি হচ্ছে। যে স্ট্রবেরি বিদেশ থেকে এনে খেতে হতো, আজকে সেই স্ট্রবেরি সব জায়গায় তৈরি হচ্ছে। আমাদেরই কৃষি গবেষক তিনি একজন জাপানে গেলেন, উনি দেখলেন, আনলেন, গবেষণা করলেন, আজকে সেটা ছড়িয়ে গেছে বাংলাদেশে। ঠিক এইভাবে নতুন নতুন অনেক কিছু আমাদের দেশে এখন হচ্ছে। এত বিস্তারিত বলার সময় নাই, কিন্তু এগুলি কিন্তু হচ্ছে, আমরা করতে পারি। কাজে গবেষণা দিয়ে সবই সম্ভব। পাশাপাশি আমি যেটা মনে করি যে আমাদের, হ্যাঁ, লোক সংখ্যা বেশি, জায়গা সীমিত, কিন্তু গবেষণার মাধ্যমে আজকে আমরা যেভাবে খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছি, আমরা যখন দেখলাম 2008-এ যখন সরকার গঠন করলাম, সারা বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা, প্রচণ্ড খাদ্য ঘাটতি, একমাত্র বাংলাদেশে কিন্তু এই কষ্টটা হয়নি। আমি যখন সরকার গঠন করেছি তখন যেমন প্রায় 30 লক্ষ মেট্রিক টন খাদ্য ঘাটতি, তখন ইনফ্লেশন রেট আপনারা জানেন যে 11-12-তে পৌঁছে গেছে, আমাদের রিজার্ভ সীমিত, এই একটা বিশৃঙ্খল অবস্থা অর্থনীতিতে। ওই অবস্থায় সরকার গঠন করে আজকে আমরা এগিয়ে গেছি। আজ আমার রিজার্ভ 25 বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছে গেছে। আমাদের মাথাপিছু আয় 1190 মার্কিন ডলারে, অর্থাৎ প্রায় 1200-র মতো আমরা পৌঁছে যাচ্ছি। আমাদের মাথাপিছু খাদ্য চাহিদা আমরা এখন পূরণ করতে সক্ষম হচ্ছে এবং দরিদ্র মানুষকে আমরা বিনা পয়সায় খাদ্য দিচ্ছি। কাজে আমরা সব দিক থেকে কিন্তু অগ্রগতি লাভ করছি এবং করা যায়। আমাদের একটাই কাজ যে আমরা দেশের মানুষের কল্যাণে কাজ করি। এই কথাটা মাথায় রেখে প্রত্যেকটা পদক্ষেপ নিচ্ছি বলেই আজকে এই সফলতা আমরা অর্জন করতে পারছি। আর এই সফলতায় আপনাদের বিরাট অবদান রয়েছে। যে উত্তরবঙ্গ একসময় মঙ্গাপুরিত এলাকা ছিল, প্রতিটি একটা সিজনে কার্তিক মাস আসলেই সেখানে দুর্ভিক্ষ হবে, চৈত্র মাস আসলেই দুর্ভিক্ষ হবে, এগুলি যেন অবধারিত ছিল। আল্লাহর রহমতে আপনারা গবেষণার মাধ্যমে যে সকল ধান বীজ উৎপাদন করেছেন, এখন আর সেই সব জায়গায় মঙ্গা নাই, বরং এখন খেতে ফসল হচ্ছে, মানুষ খেয়ে পড়ে বাড়ছে। এবং এটা আমি খুব আনন্দিত যে এখানে যে ধানটা অন্তত এই বিশ্ববিদ্যালয়ে আপনারা বীজটা আবিষ্কার করেছেন, যে ফসলটা এখন হচ্ছে উত্তরবঙ্গে, সেটা এখন বঙ্গবন্ধু ধান নামে পরিচিত। আমি আরেকটি বিষয় আপনারা এখানে প্রস্তাব রেখেছেন যে শালবনের উপর গবেষণা করার জন্য শালবন আপনারা নিজেদের নিতে চান। আমার মনে হয় গবেষণা করার জন্য এটা বিশ্ববিদ্যালয় আমাদের, শালবনও আমাদের। গবেষণা করার জন্য কোনো বিশেষ ব্যবস্থা লাগবে সেটা তো না। আপনারা কোন ধরনের গবেষণা করতে চান, কি করতে চান, কোথায় করতে চান, কোন এলাকায় করতে চান, আপনারা বলবেন, আমরা ব্যবস্থা করে দেবো। এখানে ওই জমি দিতে হবে, এটা নিয়ে কোনো সমস্যা হবার কথা আমি মনে করি না। আমার মনে হয় এটা নিয়ে কোনো সমস্যা হবে না। আপনাদের কাছ থেকে আমি সুনির্দিষ্ট প্রস্তাব চাই, আপনারা সুনির্দিষ্ট প্রস্তাব দেন, আমরা দেখব। কারণ গবেষণা অবশ্যই দরকার, কারণ বিশাল শালবন ছিল, এখন তো আস্তে আস্তে নগরায়ন, শিল্পায়নের ফলে এগুলি ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। কিন্তু বন আমাদের সংরক্ষণ করতে হবে প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করার জন্য। যে কারণে আমরা এই যে সাফারি পার্ক করে দিয়েছি, একটাই কারণে, আমরা যে বিশাল এলাকাটা যাতে রক্ষা হয়। বন সম্পদটা আমাদের রক্ষা না করতে পারলে আমাদের প্রাকৃতিক ভারসাম্য বা পরিবেশ রক্ষা হবে না। কাজে সেদিকে আমাদের অবশ্যই বিশেষ লক্ষ্য রাখতে হবে। আর আজকে এতগুলি প্রতিষ্ঠান আমরা ফলক উন্মোচন করলাম, আমার মনে হয় যে আমরা যেগুলি করে দিচ্ছি, এবং এটা যেহেতু একটা আবাসিক বিশ্ববিদ্যালয়, অবশ্যই এখানে আমাদের ছাত্র ছাত্রী তারা যাতে ভালোভাবে থাকতে পারে, এবং বিশেষ করে যেহেতু এই বিশ্ববিদ্যালয়টা গবেষণার উপর, কাজে গবেষণা যাতে করতে পারে তার জন্য যা যা প্রয়োজন আমরা করে দিচ্ছি এবং করে দেব, এতে কোনো সন্দেহ নেই। সেই সাথে আমরা যেটা আরও চাচ্ছি যে আমরা খালি উৎপাদন করলে হবে না, এই উৎপাদনগুলি প্রক্রিয়াজাত করা, সংরক্ষণ করা। দেশে আমাদের যেমন বাজার বাড়ছে, আবার বিদেশেও চাহিদা আছে। কারণ
যখন আমরা বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা এবং খাদ্য ঘাটতি দেখলাম, তখনই আমরা দেখেছি যে খাদ্য এর চাহিদা থাকবেই। কাজে বাংলাদেশে এত উর্বর জমি, কাজে আমরা কিন্তু এই বিষয়টা দিকে বিশেষ নজর দিতে পারি যে খাদ্য উৎপাদনের সাথে সাথে আমরা ক্ষুদ্র মাঝারি শিল্পের মাধ্যমে খাদ্য প্রক্রিয়াজাত করা এবং বিদেশে রপ্তানি করা, তাতে আমার রপ্তানির সংখ্যাও বাড়বে, বৈদেশিক মুদ্রাও অর্জন হবে, আমার দেশের মানুষও উৎপাদিত পণ্যের চাহিদা পূরণ করতে পারবে, ন্যায্য মূল্য পাবে। আর আমরা একসময় যে বাংলাদেশকে বলা হতো ভিক্ষুকের দেশ হবে বা নানা ধরনের অপবাদ যেখানে ছিল, সেখানে দেখা যাবে যে না, বাংলাদেশও পারে বিশ্বকে খাবার যোগান দিতে। বাংলাদেশের সার্বিক উন্নয়নের জন্য আমরা বিভিন্ন কাজ করে যাচ্ছি এবং যার ফলাফল দেশের মানুষ পাচ্ছে। আজকে দারিদ্র্যের হার হ্রাস পেয়েছে, এখন 24 ভাগে আছে। আমাদের টার্গেট হচ্ছে আর 3 বছর 8 মাস, কিন্তু আমরা 5 বছরের জন্য নির্বাচিত হয়েছে, হাতে 3 বছর 8 মাস, এর মধ্যে অন্তত আরও 10 ভাগ দারিদ্র্য সীমা হ্রাস করতে হবে। সেই লক্ষ্য নিয়েই আমাদের সরকার কাজ করে যাচ্ছে এবং বাজেটও আমরা প্রায় 3 গুণ বৃদ্ধি করেছি, উন্নয়ন বাজেট আমরা বৃদ্ধি করেছি। কাজে আমি আমাদের গবেষকদের বলবো যে আপনারা ঠিক সেইভাবে আরও ব্যাপকভাবে গবেষণা করবেন, দেশকে যেন আমরা এগিয়ে নিতে যেতে চাই। আমি এই প্রসঙ্গে আরেকটি বিষয় আজকে উল্লেখ করতে চাই। আপনারা জানেন যে গত 7ই মে ভারতের পার্লামেন্টে স্থল সীমানা আইন পাশ করে তারা তাদের সংবিধান সংশোধন করেছে। এটা বাংলাদেশের জন্য একটা বিরাট সাফল্য, কারণ স্বাধীনতার পর আপনারা জানেন যে জাতির পিতা যখন শ্রীমতী ইন্দিরা গান্ধী বাংলাদেশ সফরে এসেছিলেন 1972 সালে 19শে মার্চ মুজিব ইন্দিরা চুক্তি তখন করেছিলেন। এরপর 1974 সালে 16ই মে মুজিব ইন্দিরা স্থল সীমানা চুক্তি করা হয়, বঙ্গবন্ধু সফরে গিয়েছেন তখন এটা হয়। এই চুক্তি হওয়ার পর আসলে বাংলাদেশের যে কাজ করা আমরা সেটা করেছিলাম, কারণ বঙ্গবন্ধু তখন যেহেতু স্থল সীমানা চুক্তি হয়েছে, সেই চুক্তি মোতাবেক আমাদের যে সংবিধান 28শে নভেম্বর 1974 সালে জাতির পিতা আমাদের সংবিধানে 3য় সংশোধনী এনে জাতীয় সংসদে পাশ করান। কাজে স্থল সীমানা চুক্তি আমরা র্যাটিফাই করি, অর্থাৎ আমরা অনুমোদন দেই। কিন্তু ভারত কিন্তু সেটা করেনি, দীর্ঘ দিন চলে যায়, 40 বছর। দুর্ভাগ্য হলো 1975 সালে জাতির পিতাকে নির্মমভাবে যখন হত্যা করা হলো, তার শাহাদাত বরণের পর যারা ক্ষমতা এসেছিলেন তারা কেউই কোনোদিন এই সাহসটা পায় নাই যে আমাদের এই সীমান্তগুলি, সেই সীমান্ত চুক্তিটা যে আমাদের হওয়া উচিত এবং ভারতের যেটা র্যাটিফাই করা উচিত বা তাদেরকে এই ধরনের প্রস্তাব দেওয়ার মতো সাহসী কারো ছিল না। এটা হলো বাস্তবতা এবং ভারত সেটা তখনও করেনি, তাদের নিজস্ব সমস্যা ছিল, তারা করতে পারেনি। যাই হোক, বঙ্গবন্ধু যতটুকু করে গিয়েছিলেন, এর পরবর্তীতে আমরা উদ্যোগ নেই। আমরা যখন সরকারে আসার পরপরই 96 সালে যখন আমরা এই ক্ষমতায়, তখন তাদের সঙ্গে এই বিষয় নিয়ে আলোচনা হয় এবং সেই আলোচনা মোতাবেক আমরা তখন আমাদের সমস্ত সীমানা যে রেখাগুলি, অর্থাৎ আমাদের যে মানচিত্র, এই মানচিত্রের যে সীমারেখাগুলি সেগুলি চিহ্নিত করা, সেগুলি কিন্তু আমরা করতে শুরু করি। মাত্র 6.5 কিলোমিটার আমরা একমত হতে পারিনি, বাকিটা আমরা করে ফেলেছিলাম। যা সেটা সে পর্যায়ে থাকে। পাশাপাশি আমাদের যে ছিটমহলগুলি আছে সেগুলি সীমানা, অপদখল জমি সেগুলো সীমানা করা এবং সেখানে যে জনসংখ্যা, সেই জনসংখ্যার মাথাপিছু গণনা, অনেক কাজ আমরা সে সময় করে রেখে যাই। 2001-এ বিএনপি জামাত জোট যখন ক্ষমতা আসে, তারা এ ব্যাপারে কোনো উদ্যোগই নেয়নি। 2009 সরকার গঠন করার পর আবার আমরা উদ্যোগ গ্রহণ করি যে না, এটা আমাদের সম্পন্ন করতেই হবে, কারণ আমরা স্বাধীন দেশ বাংলাদেশ, আমরা স্বাধীনতা অর্জন করেছি। কাজে এই স্বাধীনতা যেহেতু আমরা অর্জন করেছি, স্বাভাবিকভাবে আমাদেরকে আমার স্বাধীন রাষ্ট্র, আমার সীমানা নির্দিষ্ট থাকবে, আমার ম্যাপ ঠিকমতো তৈরি থাকবে। কাজে এটা একান্তভাবে প্রয়োজন। 2010 সালের 10ই জানুয়ারি যখন আমি ভারত সফরে যাই, সেই সময় একটা যৌথ ঘোষণা আমরা দেই এবং সেই যৌথ ঘোষণায়
এই স্থল সীমানা চুক্তি বাস্তবায়নের বিষয়টাই আমরা সেখানে সম্পৃক্ত করতে সক্ষম হই। একটু লক্ষ্য রাখবেন, এর আগে অনেকেই ক্ষমতা এসেছে, অনেকেই ভারত সফর করেছে, ভারতের প্রধানমন্ত্রী এদেশে এসেছে, কেউ কিন্তু তাদের যৌথ ঘোষণায় এই স্থল সীমানা চুক্তি নিয়ে কোনো কথা বলেনি। আমি প্রথম এটা 96 সালে তুলি এবং 2010-এ এই আমাদের যৌথ ঘোষণা ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং এবং আমি আমাদের যৌথ ঘোষণা এটা উল্লেখ করি। এরপরে আমরা যখন আবার ভারতের প্রধানমন্ত্রী যখন বাংলাদেশে আসেন, উনি এসেছেন 2011 সালে, উনি 6 থেকে 8 পর্যন্ত এখানে সফর করেন। সেই সময় আমরা স্থল সীমানা প্রোটোকল সই করি। এটা ছিল আমাদের 6 সেপ্টেম্বরে আমরা এটা সই করেছিলাম 2011 সালে। তখন এই স্থল সীমানা প্রোটোকল আমরা সই করার ফলে আমাদের একটা সুযোগ হয়ে যায় এবং সেই সময় যে 6.5 কিলোমিটার নিয়ে সমস্যা, সেটাও আমরা সমাধান করে ফেলি। এই সমাধান করার ফলে ফেনীর জন্য বেশ কিছু জায়গা আমরা ইন্ডিয়া থেকে পাই, যেটা বিএনপির নেত্রীর যে কনস্টিটুয়েন্সি, সেই কনস্টিটুয়েন্সিতে যুক্ত হয়। তো ওনাকে আমি বলছিলাম যে যখন বঙ্গবন্ধু ইন্দিরা মুজিব চুক্তি হলো, আপনারা জানেন যে সেই চুক্তি 40 বছর পর্যন্ত আমাদের শুনতে হয়েছিল গোলামির চুক্তি, স্থল সীমানা চুক্তি। এবং যখন সংবিধান 3য় সংশোধনী হলো, তখনও বলা হয়েছিল ওটা নাকি গোলামি, দেশ নাকি বেচে দেওয়া হচ্ছে। 40 বছর পর আজকে নিশ্চয়ই সবাই উপলব্ধি করছেন যে এটা বঙ্গবন্ধুর বিরুদ্ধে কত বড় অপপ্রচার দীর্ঘদিন চালানো হয়েছিল। আজকে বাংলাদেশ যে লাভবান, সেটা কিন্তু প্রমাণিত হয়েছে। আজকে আমরা বিশাল জায়গা যেমন পাচ্ছি, আমাদের একটা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ হিসেবে আজ প্রতিষ্ঠা হওয়ার পথ আমাদের সুগম। এবং আমরা এই যে সীমানা চিহ্নিত করে প্রায় 11,000 ম্যাপ, এটা কিন্তু আমাদের উভয় পক্ষ মিলে সই করা হয়ে গেছে, সে কাজও আমরা করেছি। আওয়ামী লীগ যদি আবার ক্ষমতা না আসতো, এটা কিন্তু কোনোদিন হতো না। যাই হোক, আমরা 11 সালে যখন এটা করি, এরপরেই আমরা উদ্যোগ নিতে থাকি এবং আমাদের কাজগুলো একে একে আমরা সম্পন্ন করি। বঙ্গবন্ধু শুধু এইটুকুই করে যাননি, আপনারা জানেন যে আমাদের যে বিশাল সমুদ্র, এই সমুদ্রে আমাদের অধিকার নিশ্চিত ছিল না। 1974 সালে 14 ফেব্রুয়ারি বঙ্গবন্ধু সমুদ্র জলসীমা ও সামুদ্রিক জোন আইন পাশ করেন। এটা একটা বিরল দৃষ্টান্ত, কারণ বিশ্বে তখন কিন্তু এই ধরনের আইন ছিল না। জাতিসংঘ এই আইন করেছে 1982 সালে, আর বঙ্গবন্ধু করেছেন 1974 সালে। এবং সেই আইনের বলেই কিন্তু, এবং এই আইনের যে ইনস্ট্রুমেন্ট, এটা কিন্তু অনেক দেশের সমুদ্র সীমা যখন মানে নির্দিষ্ট করা হয়েছে বা সমাধান, তারা কিন্তু এটা ব্যবহার করেছে। কাজে আমরা সরকার গঠন করার পর থেকে সমুদ্র সীমা নিয়ে আমরা কাজ শুরু করি, আমরা অনুস্বাক্ষর করি। যখন 96 সালের থেকে 2001-এ ছিলাম, অনেক এ ব্যাপারে যথেষ্ট অগ্রগতি লাভ করে। 2009 যখন আমরা সরকারে আসি, তখনই আমরা উদ্যোগ নেই যেই বিশাল সমুদ্র সীমায় আমাদের যে অধিকার, সেটা আমাদের নিশ্চিত করতে হবে। আপনারা জানেন যে আমাদের ভৌগোলিক অবস্থানটা এমন, একদিকে মিয়ানমার আর একদিকে ভারত, এই দুই দিকের চাপে মাঝখানে আমাদের কিন্তু কিছুই থাকে না। এইরকম একটা অবস্থা আমরা ছিলাম। মিয়ানমারের সাথে একটা সমঝোতা স্মারক বঙ্গবন্ধু সই করে গিয়েছিলেন, ভারতেরটা সমাধান হয়নি। আমরা 96 সাল থেকে 2001-এ আমাদের কিছু কাজ করি এবং জাতিসংঘ 1984 সালে যে আইন করে, সেখানে আমরা সেটাকে অনুস্বাক্ষর করি এবং আমরা আমাদের সেই মেয়াদের আমাদের ক্যাবিনেট মিটিংয়ে এটাকে আমরা অনুমোদন দিয়ে যাই। কিন্তু পরবর্তীতে বিএনপি যখন ক্ষমতা আসে, তারা এই ব্যাপারে কোনো উদ্যোগও নেয়নি, কোনো কাজও করেনি। আমরা 2009 সরকার এসেই আবার কমিটি করে এ ব্যাপারে আমরা কাজ করি এবং দুটি দেশের বিরুদ্ধে আমরা তাদের সাথে যেভাবে হোক আমরা এই সমুদ্র সীমা সমাধান করে সমুদ্রে আমাদের যে বিশাল অধিকার রয়েছে, বিশাল সমুদ্র সীমা, সেটা আমরা অর্জন করতে সক্ষম হই। অর্থাৎ ভারতের সাথে এবং মিয়ানমারের সাথে আমরা এই সমস্যাটা সমাধান করি। 96 সাল যখন সরকার এসে গঙ্গা পানি চুক্তি, 30 বছর মেয়াদী পানি চুক্তি, সেটাও আমরা 12 ডিসেম্বর
1996 সালেই আমরা চুক্তি করেছিলাম। আমার কথা ছিল আমরা সেটা করেছি। অর্থাৎ আমার প্রতিবেশী দেশের সাথে সমস্যাগুলি আমরা আলোচনার মাধ্যমে কিন্তু সমাধান করতে পারি। শুধু ওই ফারাক্কা ভূমিকা, লং মার্চ আর আন্দোলন, জাতিসংঘে দৌড়ানো, এখানে দৌড়ানো, এইগুলি আগডুম বাগডুম বহু কাজ তারা করেছে, কিন্তু আসল কাজের কাজ কিছুই করেনি। কারণ এর কারণটা হচ্ছে আর কিছুই না। আপনারা জানেন, আওয়ামী লীগ আসলে বলবে ভারতের দেশ ভারতে দিয়ে দিচ্ছে, ভারতের দালাল, ভারতের দালাল। আমরা কিন্তু সারা জীবন ভারতের দালাল শুনতে শুনতে শেষ। কিন্তু ভারতের দালালি যারা করে নাই তারা কিন্তু বাংলাদেশের মানুষের কোনো অধিকার আদায় করে আনতে পারে নাই। উপরে গালি দিছে, আমি ছিলাম, আমি জানি। উপরে গালি আর ভিতরে যে পা ধরে সুযোগ চাওয়া, এই ছিল তাদের চরিত্র। এটা হলো বাস্তবতা, এটা হলো বাস্তবতা। আপনারা দেখবেন উপর দিয়ে গালি দিয়েছে আর ভিতর দিয়ে দালালি তারাই করেছে, পা ধরে হুমড়ি খেয়ে পড়েছে। আমরা তা করিনি। স্বাধীন বাংলাদেশ আমাদের জাতির জনকের নেতৃত্বে আমরা স্বাধীনতা পেয়েছি। মুক্তিযুদ্ধকে আমরা বিজয় অর্জন করেছি। হ্যাঁ, মিত্রশক্তি আমাদেরকে সহযোগিতা করেছে, কিন্তু আমরা বিজয় অর্জন করেছি। কাছে স্বাধীন দেশ হিসেবে ছোট দেশ হোক বড় দেশ হোক, স্বাধীন সত্তা নিয়ে মাথা উঁচু করে চলবো, এটাই আমাদের নীতি। এবং সেই নীতি নিয়েই আমরা চলেছি বলেই আজকে আপনারা দেখেন বঙ্গবন্ধু সেই 74 সালে যেটা করে গেছেন, 40 বছর পর আজকে ভারত সেই স্থল সীমানা তাদের সংবিধান সংশোধন বিল পাশ করেছেন। সেই জন্য আমি ভারতের মাননীয় প্রধানমন্ত্রী সহ সকল দল, প্রত্যেকটা প্রদেশ এবং তাদের যত সদস্য লোকসভায় আছেন, যতগুলি রাজনৈতিক দল ভারতে তাদের সদস্য, সকলে কিন্তু এক হয়ে বাংলাদেশের পক্ষে ভোট দিয়েছে, একটাও না ভোট পড়ে নাই। আমাদের রাজনীতির যে বড় সাফল্য কূটনৈতিক ক্ষেত্রে, রাজনীতির বড় সাফল্য কূটনৈতিক ক্ষেত্রে, সেটাই আমরা প্রমাণ করেছি। এটা আমাদের বিশাল কূটনৈতিক ক্ষেত্রে রাজনৈতিক সাফল্য, সেই সাফল্য আমরা অর্জন করতে সক্ষম হয়েছি। একটা বন্ধুপ্রতিম দেশ যারা আমাদের মুক্তিযুদ্ধে এত সহযোগিতা করেছে। আমি ভারতের প্রধানমন্ত্রীর সাথে আমার কথা হয়েছে, তাদের পররাষ্ট্রমন্ত্রীর সাথে কথা হয়েছে। আমি সোনিয়া গান্ধীকে টেলিফোন করে তাকে আমি ধন্যবাদ জানিয়েছি। আমি আমাদের অন্য আশেপাশের যেগুলি দেশ, যেমন আসাম, ত্রিপুরা এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, তাদের সাথেও আমি কালকে রাত্রে কথা বলেছি। সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানিয়েছি এবং সোনিয়া গান্ধীকে বলছি তিনি এবং তার জোটে যারা ধন্যবাদ জানানোর জন্য। বাংলাদেশের জনগণের পক্ষ থেকে আমি আমার ব্যক্তিগতভাবে, আমার দলের পক্ষ থেকে, পরিবারের পক্ষ থেকে, সকলের পক্ষ থেকেই আমি তাদেরকে ধন্যবাদ জানিয়েছি যে আমার একটা প্রতিবেশী দেশ একটি সংসদ সদস্য আপত্তি করেননি, সর্বসম্মতিক্রমে এই বিলটা পাশ করে দিয়েছেন। এটা বাংলাদেশের জন্য একটা বিরাট অর্জন। আমি ধন্যবাদ জানাই আমার বাংলাদেশের জনগণকেও, কারণ তারা ভোট দিয়ে শত প্রতিকূল অবস্থার মাঝেও 2014 সালে 5ই জানুয়ারি আমাদের ভোট দিয়ে নির্বাচিত করেছিলেন বলেই আজকে এই সাফল্য আমরা আনতে পেরেছি। কাজে সেজন্য আমি বাংলাদেশের জনগণকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে আরেকটি সাফল্য এসেছে, 200 বছর ব্রিটিশের গোলামি করতে হয়েছে আমাদের। এখন ব্রিটিশ পার্লামেন্টে বাংলাদেশের সদস্য। এবং আপনারা জানেন যে আমার ছোটো বোন শেখ রেহানা, তার মেয়ে টিউলিপ, সে সেখানে ওখানেই জন্ম। কারণ 75-এর পর আমাদেরকে 6 বছর আমরা বাংলাদেশে আসতে পারিনি, তদন্ত গভর্নমেন্ট আমাদের আসতে দেয়নি। কাজে রেহানা সে সময় লন্ডন চলে যায়, ওখানেই তার বিয়ে হয়, ওখানেই সে তার মেয়ে, তারা লন্ডনেই জন্মগ্রহণ করে। আজকে সেখানে পড়াশোনা সে করেছে, যে 2টি বিষয় মাস্টার্স ডিগ্রি, এবং সেই সাথে সাথে লেবার পার্টিতে জয়েন করে। প্রথমে সে কাউন্সিলর নির্বাচিত হয়, এবার তাকে পার্লামেন্টে মনোনয়ন দেওয়া হয়। এবং এই সিটটা ছিল সবথেকে কঠিন সিট, লেবার পার্টির সিট না, এটা কনজারভেটিভ পার্টির সিট, টরিদের সিট। যা তার একজন সেলিব্রিটিকে একবার দিয়েছিল বলে মাত্র 41 ভোটে জয়লাভ করেছিল। এবার টিউলিপ 1000-এর বেশি ভোটে জয়লাভ করেছে। পাশাপাশি আমাদের আরও 2জন বাংলাদেশের মেয়ে, রোশনারা এবং রূপা হক, তারাও জয়লাভ করেছে। রোশনারা তো আগেই জয়লাভ করেছে,
এটা তৃতীয়বার আর রূপা হক প্রথম। সেও একটা লেবার পার্টি হারানো সিট উদ্ধার করেছে বাংলাদেশের নিয়ে। দুশো বছর গোলামি করেছি, এখন আস্তে আস্তে আমরাই যাবো। আমি তাদেরকে অভিনন্দন জানাই, কাজে এটা আমাদের জন্য বিরাট একটা অ্যাচিভমেন্ট। যাই হোক, আমি অনেক লম্বা বক্তৃতা দিয়ে ফেললাম, আপনারা ধৈর্য ধরে শুনেছেন, সেই জন্য আপনাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই। এবং আমি এটাই বলবো যে কেন এত কথা বললাম, কারণ আপনারা নিজেই বুঝতে পারছেন যে কৃষিটা সবসময় আমাদের হৃদয়ে আছে। কারণ কৃষি গবেষণা, খাদ্য নিরাপত্তা দিতে পারবো না, পুষ্টি নিরাপত্তা দিতে পারবো না, কাজে এর জন্য আমরা এই কৃষিকে সবথেকে বেশি গুরুত্ব দিই। বঙ্গবন্ধু দিয়ে গেছেন, আমরাও দিয়ে যাই। কাজে আপনারা আপনাদের গবেষণা চালিয়ে যাবেন এবং গবেষণার ক্ষেত্রে যা যা প্রয়োজন বা কৃষি উন্নয়ন যা যা প্রয়োজন এবং আমাদের কৃষিবিদদের যা প্রয়োজন নিশ্চয়ই আমরা তা যেমন দেখে এসছি আমরা তা দেখব। কিন্তু আমাদের এটাই লক্ষ্য রাখতে হবে যে এই বাংলাদেশকে আমরা উন্নত সমৃদ্ধ বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে চাই। 2021 সালে আমাদের স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী পালন করব। 2020 সালে জাতির পিতার জন্মশতবার্ষিকী পালিত হবে। আমরা এর মধ্যেই বাংলাদেশকে একটা মধ্যম আয়ের দেশে উন্নীত করতে চাই। ভিক্ষার ঝুলি নিয়ে না, মাথা উঁচু করে আমরা বিশ্ব দরবারে মর্যাদার সাথে আমরা চলব এবং বাংলাদেশ তা পারবে। আজকে ডিজিটাল বাংলাদেশ আমরা করে দিয়েছি, এখন একেবারে গ্রামে গঞ্জে পৌঁছে গেছে। স্বাস্থ্যসেবা আমরা দিচ্ছি, শিক্ষার ব্যবস্থা আমরা নিয়েছি। একটা মানুষের জীবনে যা যা প্রয়োজন, যে 5টি মৌলিক চাহিদা, আজকাল বাংলাদেশে কোথাও ওই চাল দিয়ে পানি পড়া কুড়িয়ে ঘর দেখবেন না। আল্লাহর রহমতে অন্তত গরিব মানুষদের একটা টিনের ঘরের ব্যবস্থা করে দিচ্ছি এবং গৃহহারা মানুষকে ঘরের ব্যবস্থা আমরা করে দিচ্ছি। গ্রামের মানুষের জীবনযাত্রার মান উন্নত হচ্ছে এবং আরও উন্নত করতে চাই। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, বাংলাদেশ এগিয়ে যাবে। এবং এই ক্ষেত্রে আমি মনে করি যে আমাদের কৃষি বিশ্ববিদ্যালয় আরও বেশি অবদান রাখবে। আপনাদের সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ জয়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল্যবান দিক নির্দেশনামূলক বক্তব্যের জন্য অনেক ধন্যবাদ ও আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সুধীমণ্ডলী, আমাদের আজকের অনুষ্ঠানের এখানেই সমাপ্তি। মাননীয় প্রধানমন্ত্রী অনুষ্ঠান স্থল ত্যাগ না করা পর্যন্ত অনুগ্রহ করে নিজ নিজ আসনে অবস্থান করুন।